হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ ব্র্যান্ড নিউ ভিডিও। এখন রাত 10টার মতন বাজে। আমরা ডিনার করে বেরিয়ে যাচ্ছি বাস স্ট্যান্ডে। কোথায় যাচ্ছি সব কিছুই আপনাদের সাথে এই ব্লগে আমি শেয়ার করব, সো প্লিজ বি কন্টিনিউড। বাসে উঠে পড়েছি। আমাদের বাস ছিল রাত 11টা 5 মিনিটে, তবে বাস আধা ঘন্টা লেট করেছে। তো এখন প্রায় 11:15টার মতন বাজে। আমরা ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। ঢাকা টু বেনাপোল যাওয়ার সময় একবারই বিরতি দেয় সাম্পানে। এখানে পেয়ে যাচ্ছেন গুড ভাইবসের একটা রেস্টুরেন্ট এবং অনেক ক্লিন একটা ওয়াশরুম, যেটা লেডিসদের জন্য খুবই কনভিনিয়েন্ট। হালকা কিছু খাবার খেয়ে আমরা আবারও বাসে উঠে পড়লাম। আমাদের ছিল সোহাগের এসি বাস ঢাকা টু বেনাপোল। 11টায় আসার কথা হলেও বাস এসেছিল অলমোস্ট 11:30টারও পরে। ভোর 5:30টার দিকে আমরা পৌঁছে গিয়েছিলাম বেনাপোলে এবং তখনই সময় নষ্ট না করে লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। ইটস অ্যাবাউট 300 পিপলস দেয়ার। আমাদের টোটাল ইমিগ্রেশন বাংলাদেশে কমপ্লিট করতেই 2 আওয়ার্স লেগে গিয়েছিল। এখানে আনসারদের দুর্নীতি করার প্রবণতা ছিল চোখে পড়ার মতো। দালাল আর আনসার বাহিনীর ব্যবহার আমাকে অনেকটা সারপ্রাইজ করেছিল। এখানে আমাদের সিরিয়াল মেনটেন করে সামনের দিকে আগানোর যথেষ্ট সদিচ্ছা ছিল, কিন্তু আনসার বাহিনী এতটাই মোটিভেট করেছিল যে কিছু লোক 200 বা 500 টাকার বিনিময়ে আগে আগে লাইন ধরার জন্য এগিয়ে আসছিল। এর ফলে যা হয়েছে, প্রচুর পরিমাণে বিশৃঙ্খলা দেখা গিয়েছিল। এমনকি আমরা যারা প্রতিবাদ করতে গিয়েছি তাদের মধ্যে কেউ কেউ মারও খেয়েছে। উই আর শকড অ্যান্ড অ্যালার্মিং নিউজ ফর আস। প্রায় 3 ঘন্টায় ইমিগ্রেশনে টাইম ওয়েস্ট করেছি বাংলাদেশে। এখন নোম্যান্স ওয়ার্ল্ড পার হয়ে ইন্ডিয়ান ইমিগ্রেশন এসে পৌঁছালাম। ইন্ডিয়ান ইমিগ্রেশনের ম্যানেজমেন্ট সত্যিই প্রশংসনীয় ছিল। খুব দ্রুত ইন্ডিয়ান ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা পেট্রাপোলে পৌঁছালাম। এখানে উইদাউট ডিক্লারেশনে আপনি $5,000 অথবা ইকুইভ্যালেন্ট মানি ক্যারি করতে পারবেন। টাকার রেটটা এখন যথেষ্ট কম আছে, 69 রুপি পাওয়া যাচ্ছে বাংলাদেশের 100 টাকার বিনিময়ে। পেট্রাপোলে ব্রেকফাস্ট করে আমরা বনগাঁ স্টেশনের উদ্দেশ্যে রওনা হলাম। 50 রুপি করে পড়েছে পেট্রাপোল টু বনগাঁ স্টেশন। এখানে অটোতে করে আমরা গিয়েছিলাম। টোটাল 5 জনের সিট রয়েছে। বরাবরই আমার পেট্রাপোল থেকে বনগাঁ স্টেশনে যেতে ইতিহাসের সাক্ষী এই যে যশোর রোডের গাছগুলো দেখতে খুব ভালো লাগে। এই গাছগুলো রেখে অনেক প্রশস্ত রাস্তা কিন্তু এখানে বানিয়েছে, তবে আমাদের দেশের গাছগুলো আমরা কেটে ফেলেছি। আমরা এখন শিয়ালদা স্টেশনে যাব। বনগাঁ স্টেশনে এসেই দেখলাম শিয়ালদা স্টেশনে গাড়িটি দাঁড়িয়ে রয়েছে। তাড়াতাড়ি টিকিট কেটে আমরা উঠে পড়লাম ট্রেনে। মাত্র 20 রুপির বিনিময়ে 76 কিলোমিটার পাড়ি দিয়ে পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। সময় লেগেছিল 2 ঘন্টা। এখন বাজে ওই 12:30টার মতো। আমরা শিয়ালদা স্টেশনে চারপাশটা দেখে নিচ্ছি। এখানে জংশনটা বেশ অনেকটাই বড় রয়েছে। প্রচণ্ড ক্ষুধা লেগে গিয়েছিল, তো খুঁজছিলাম যে কি খাওয়া যায়। তো রিনাউন্ড KFC পেয়ে গেলাম কাছেই, তো সেখানেই চলে যাচ্ছি। KFCতে গিয়ে 2টা বার্গারের অর্ডার করে নিলাম এবং কিছুক্ষণ ওয়েট করার পরেই চলে আসলো আমাদের বার্গার। এখানে স্পাইসি জিঞ্জার বার্গার 2টা অনেক বেশি টেস্টি ছিল। খাবার কমপ্লিট করার পর আমরা হাওড়া স্টেশনের দিকে যাওয়ার জন্য শিয়ালদা স্টেশন থেকে ট্যাক্সি বুক করে নিলাম। পরদিন ভোর 5:55 আমাদের বন্দে ভারত ট্রেন ছিল হাওড়া স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি। এজন্য আমরা হাওড়া স্টেশনের দিকে যাচ্ছি এবং ওখানেই একটা এক্সিকিউটিভ লজে আমরা একটা রুম ভাড়া করে নিয়েছি। কলকাতার সেই ফেমাস ব্রিজ হাওড়া ব্রিজ, এটা দেখতে দেখতে আমরা হাওড়া স্টেশনে নিউ কমপ্লেক্স বিল্ডিংয়ে চলে আসলাম। নিউ কমপ্লেক্স বিল্ডিংয়ে 3 রকম থাকার ব্যবস্থা রয়েছে। একটা অনলাইন বুকিং করার মাধ্যমে, ভ্যালিড একটা ট্রেনের PNR নাম্বার দিয়ে অনলাইন বুকিংয়ের মাধ্যমে রুম পাওয়া যেতে পারে, তবে সেটা 15 দিন অথবা 1 মাস আগে করলে রুম পাওয়া যাবে। আমরা ওই রুমটা পাইনি, তো আমরা চলে গেলাম রেলযাত্রী নিবাসে। রেলযাত্রী নিবাসেও আমরা কোনো রুম পাইনি, ওখানে স্পট বুকিংয়ের মাধ্যমে রুম পাওয়া যায়। এরপরে চলে আসলাম এক্সিকিউটিভ লজে। এখানে আমরা 12 ঘন্টার জন্য রুম বুকিং করলাম। ভাড়া নিয়েছিল 1400 রুপি। রুমটা কিন্তু বেশ ক্লিন ছিল, একটু ছোট ছিল, কিন্তু সব রকম ব্যবস্থা ছিল। এসিও যেমন রয়েছে তেমন বাথরুমে গিজারও ছিল। হাওড়া স্টেশনে এক্সিকিউটিভ লজে আপনি যদি 1 থেকে 2 ঘন্টা ওয়েট করতে চান, সেক্ষেত্রেও রয়েছে সুব্যবস্থা। 50 টাকার বিনিময়ে এসি রুম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, যেখানে আপনারা সোফায় বসে কাটিয়ে দিতে পারবেন 1 থেকে 2 ঘন্টা।
এক্সিকিউটিভ লজে যে রেস্টুরেন্টটা রয়েছে ওখানে আমরা ডিনার কমপ্লিট করে ফেললাম। এখানে ডিনারে ছিল ফ্রায়েড রাইস এবং চিলি চিকেন। আমি ভেজ ফ্রায়েড রাইস চিলি চিকেন নিয়েছিলাম। এখানে খাবারের অনেক রকম অপশন রয়েছে, আপনার যেটা ইচ্ছা আপনি সেটাই কালেক্ট করে নিতে পারেন। ডিনার কমপ্লিট করে আমরা হাওড়া মেট্রো স্টেশনে চলে গেলাম। ওখান থেকে 10 টাকার বিনিময়ে টিকিট কালেক্ট করে আমরা এক্সপ্লানেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। মেট্রোর সুবিধা এই যে আপনি আধা ঘন্টার রাস্তা 5 মিনিটে পৌঁছে যেতে পারবেন। হাওড়া টু এক্সপ্লানেট যেতে আমাদের লেগেছিল মাত্র 6 থেকে 7 মিনিটের মতো, যেখানে মাত্র 6 সেকেন্ডে আমরা গঙ্গা নদীর তলদেশ পাড়ি দিয়েছি। মেট্রো স্টেশনে আসলে ডাউনে যেতে যেতে আপনি অনেক সময় হারিয়ে যেতে পারেন, যেটা আমাদের সাথেও ঘটেছিল। তবে এখানে হেল্প করার জন্য পুলিশ সব সময় প্রেজেন্ট থাকে। দৌড়ে দৌড়ে লাস্ট মোমেন্টে মেট্রোতে উঠে পড়লাম। এক্সপিরিয়েন্সটা ছিল অসাধারণ। এই যে ব্লু লাইনটা দেখছেন, এখন আমরা গঙ্গা নদীর তলদেশে রয়েছি। এক্সপ্লানেট থেকে নেমেই এই যে ব্লু লাইন বরাবর হেঁটে যেতে হবে, তাহলেই মেইন শপিংয়ের ওই রোডটাতে আমরা পৌঁছে যেতে পারবো। 6 নম্বর গেট থেকে বের হয়েই আমরা পৌঁছে গেলাম এক্সপ্লানেটের শপিং মলগুলোতে। হরেক রকমের সম্ভার সাজিয়ে বসে আছে এক্সপ্লানেট। কি নেই এখানে, সব কিছু আপনি হাতের মুঠোয় এখানে আসলে পেয়ে যাবেন। এক্সপ্লানেটে অনেক রিজনেবল প্রাইসে সুন্দর সুন্দর জিনিস আপনি পেয়ে যাবেন। আমরা কিছু কেনাকাটা করে মেট্রো আর পেলাম না, ট্যাক্সি বুক করে হাওড়া স্টেশনে চলে আসলাম। আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। পরবর্তী ব্লগগুলো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই। সবথেকে মজার বিষয় হচ্ছে 10 টাকার বিনিময়ে পেয়ে গেছি বাজাজ আমন্ড হেয়ার অয়েলের এই ছোট্ট একটা প্যাকেজ। তো আমি অবাক হয়ে গেলাম যে 10 টাকায় একটা বোতলও দিয়েছে, সাথে তেলও দিয়েছে, মানে ভাবাই যাচ্ছে না। যদিও বোতলটা প্লাস্টিকের, নর্মাল যে বোতলগুলো আসে বড় ওগুলো কাচের থাকে বাজাজ আমন্ড হেয়ার অয়েলের। বাট আমি আসলেই সারপ্রাইজড।